দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে এবং এটি কতদিন পর্যন্ত চলে সেটি নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য কিংবা বিশ্লেষণ করতে পারছেন না বিশেষজ্ঞরা। তবে কোনো সময় চেষ্টা করা হচ্ছে যুদ্ধটাকে থামিয়ে আনার, কিন্তু যুদ্ধ থামলে কে জিতবেন এই প্রশ্নে অনেকগুলো বিষয় ঝুলে আছে। তবে মধ্যপ্রাচ্যে এই চলমান সংঘাত ঘিরে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে গঠনমূলক আলোচনা চলছে বলে ওয়াশিংটন দাবি করলেও তেহরান তা সরাসরি অস্বীকার করেছে। কূটনৈতিক সূত্র জানায়, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান চলছে, যদিও তা আনুষ্ঠানিক আলোচনায় রূপ নেয়নি। সংঘাতের শুরুতে আমেরিকা ও ইসরায়েল দূত সামরিক সাফল্যের আশা করলেও ইরান এখনও টিকে রয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর প্রভাব বিস্তার করে বিশ্ব জ্বালানি বাজারে চাপ সৃষ্টি করেছে। আমেরিকার প্রস্তাবে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের শর্ত থাকলেও ইরান যুদ্ধে ক্ষতিপূরণ, নিরাপত্তা নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করছে, যা দুই পক্ষের অবস্থানকে অনেকটা দূরে সরিয়ে রাখছে। এদিকে উপসাগরীয় দেশগুলো পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তারা আগের অবস্থায় ফিরে যেতে চাইলেও বাস্তবতা এখন অনেকটাই বদলে গেছে। এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে নয়, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলছে। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রতি জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এক জরিপে তার অর্থনীতি পরিচালনায় অ্যাপ্রুভাল রেট নেমে এসেছে প্রায় 29%। একই সঙ্গে প্রায় 60% আমেরিকান মনে করছেন ইরানে সামরিক পদক্ষেপ অতিরিক্ত হয়ে গেছে এবং অধিকাংশই নতুন করে স্থলবাহিনী পাঠানোর বিপক্ষে। জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ বেড়েছে, যা রাজনৈতিকভাবে ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে উভয় পক্ষই, অর্থাৎ ইরান ও আমেরিকা, যুদ্ধ শেষ করতে চাইছে, কিন্তু নিজেদের শর্তে সমাধান চাওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিতে পারে। ফলে দ্রুত শান্তি আসার সম্ভাবনা কম, আর এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে ও রাজনীতিতে দীর্ঘস্থায়ী হতে পারে। কারণ দুই পক্ষই মনে করছে তাদের শর্তগুলো মেনেই এই যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ বন্ধের কাজটি করতে হবে। বিচার মানে তালগাছ আমার, কিন্তু এটি সাধারণত দুপক্ষই জিতবে, দুপক্ষেরই শর্তগুলোকে পুরোপুরি মেনে নিতে হবে, এটি সাধারণত আলোচনাটাকে এগিয়ে নেয় না এবং সেটি হয়তো বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য যুক্ত হয়েছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যে যে আলোচনার বিষয়টি, সেইখানে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ প্রেসিডেন্ট বলছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে, আলোচনা চলছে, অন্যদিকে ইরান বারবার সেটি অস্বীকার করে আসছে। আমরা একটু প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে জানি যে এই আলোচনার বিষয়টি নিয়ে কেন ধোঁয়াশা তৈরি হবে? কারণ সবাই তো চাইছে, বিশ্বের অনেকগুলো গোষ্ঠী, শুধুমাত্র তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি মুস্তাফা খামেনিকে ফোন দিয়ে আলোচনা করার সুযোগ হচ্ছে না। আলোচনা করছে দুই পক্ষেরই প্রতিনিধিরা এবং সেখানে আরো অনেকগুলো দেশ জড়িত। তাহলে সেইখানে এই আলোচনাটা কেন কোনো দিক থেকে স্পষ্ট করা সম্ভব হচ্ছে না যে আলোচনাটা আসলে কোন পর্যায়ে, কাদের সাথে হচ্ছে, কি আলোচনা হচ্ছে? আচ্ছা, আমি এখানে বলবো যে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটি বলেছেন যে আলোচনা ফলপ্রসূ হবে এবং 5 দিনের একটা পজ, যে আমরা ইরানের জ্বালানি এগুলো আক্রমণ করব না, সেটা হচ্ছে এটার মেসেজটা হচ্ছে আপনার স্টক মার্কেটের জন্য। এটার এই 5 দিন এরকম সময় দিয়ে এমন ভাবে করতে চাচ্ছেন যাতে তেলের দাম না বাড়ে, স্টকের দাম না কমে। কিন্তু আসলে কিন্তু মানে আমরা জানি যে তৃতীয় পক্ষের মধ্য দিয়েও, মানে কথা হয়তো এক পক্ষের থেকে মেসেজ আরেক পক্ষে যাচ্ছে, কিন্তু যে একটা আমরা আলোচনা বলতে যে জিনিসটা বুঝি সেটা কিন্তু হচ্ছে না, এবং সেটা হওয়া খুবই দুরূহ। কারণ আমাদের মনে রাখতে হবে এর আগে 2বার ইরান এরকম আলোচনায় বসেছে, এবং যখন তারা এই আলোচনার মধ্যে ছিল, যখন তারা একটা নেগোসিয়েশন হচ্ছে, ওই মুহূর্তে বম করা হয়েছে তাদেরকে। কাজে এইসব দিক থেকে আমেরিকার প্রতি ট্রাস্ট এটা তো একদম জিরোতে, এবং এটা হওয়াই উচিত। কারণ
এখনো আমেরিকা যে কথাগুলো বলছে যে আমরা একটা নেগোশিয়েট করছি এবং খুব দ্রুত সমাধান হবে, কিন্তু এর সাথে সাথে কিন্তু আপনার অনেক সৈন্য পাঠাচ্ছে ওইখানে। তো আপনার শুধু যে কথাটা দেখলে হবে না, আপনার কাজটাও দেখতে হবে। তো আসলে কি করতে চাচ্ছে, আবার কোনো একটা সমঝোতার মধ্যে এনে আবার আক্রমণ করতে চাচ্ছে কিনা, এই ভয়টা ওদের রয়ে গেছে। এই ভয়টা সবারই থাকা উচিত। কাজে এই ধোঁয়াশে ব্যাপারটা যেটা, মানে আমি বলবো আমেরিকা এই কমিউনিকেশনের জিনিসটাকে একটা টুল হিসাবে ব্যবহার করেছে, এবং সেটা সাংঘাতিকভাবে ব্যাকফায়ার করছে। কারণ আর কেউ, শুধু ইরান বলে না, আর কোনো দেশই কিন্তু আমেরিকার কোনো কথার উপর আস্থা আর রাখতে পারছে না। সেক্ষেত্রে এটি তো আপনি মনে করছেন যে আমেরিকা যদি এই আলোচনাটা সরাসরি যুক্ত হয়, কিন্তু আমরা অনেকগুলো দেশের নাম এর মধ্যে বের হয়ে এসেছে, পাকিস্তান আগ্রহ দেখিয়েছে, যদিও কাতার বলছে আমরা এই আলোচনায় যুক্ত হব না, কিন্তু অনেকগুলো দেশ, তুর্কি, এমনকি চায়না পররাষ্ট্রমন্ত্রী Yes. তিনিও বিভিন্ন জায়গায় টেলিফোন করছেন। তাহলে তাদেরকে কি বিশ্বাস করা যায় না? অর্থাৎ আলোচনাটা কোথাও না কোথাও ইরানকে তো একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে, না হয় এই যুদ্ধ থামার তো হ্যাঁ, কোনো বিকল্প নেই। হ্যাঁ, কিন্তু ইরানের জন্য, ইরানের জিনিসটা দেখেন, দুইবার তারা বিশ্বাস করে এরকম তো তারা আলোচনায় যোগদান করেছে, এবং আলোচনা চলাকালীন সময়ে তাদেরকে বোমা বর্ষণ করা হয়েছে। হ্যাঁ, তবে একটা না একটা জায়গা আনতে হবে, কিন্তু যেটা আর কি, যে একটা সাবলীল আলোচনা হবে এবং আলোচনার সময় একটা পজ থাকবে, এটা আশা করা যাবে না। এটার মধ্যে দিয়েই মানে দেখা যাক আর কি কি হয়। আমার কাছে মনে হয় যে হয়তো এখন পর্যন্ত যে সমস্ত দেশ ভূমিকা নিয়েছে, তার মধ্যে আমার মনে হয় যে পাকিস্তানের এটাই আমার কাছে ভূমিকাটাই আমার কাছে সবচেয়ে আপনার রিয়ালিস্টিক লাগছে। কারণ ওখানে তো আপনার আমেরিকা থেকে মানে প্রতিনিধিও পাঠানো হয়েছে। কিন্তু এখনো এটা কি হবে এটা জানি না। আর এটা তো হচ্ছে প্রথম পর্যায়ে, যে একটা জায়গায় বসতে হবে, তারপরে আপনার যে শর্তগুলো, ওগুলো এরকমই মিউচুয়ালি এক্সক্লুসিভ শর্ত, যে সেখানে কোন একটা মধ্যস্থতার একটা মধ্যপথ কোথা থেকে খুঁজে পাওয়া যাবে, সেটাও কিন্তু খুবই দুরূহ। কাজে এখানে আপনার মানে এই আমাদের কি বলবো, মানে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের পারসেপশন গুলো এত এত ডিফারেন্ট, তাদের ডিমান্ড গুলো এত এত ডিফারেন্ট। এখানে একটা জায়গায় একটা প্লেন একটা লেভেল ফিল্ডে আসবে, এটা আশা করা খুবই কঠিন। জি, শেখেল মামুন, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। তার আগে আমরা একটু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটা শুনে আসি, কারণ তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে আলোচনাটা চলছে এবং সেটা খুবই সফলতার কাছাকাছি চলে এসেছে। কিন্তু কেন তাহলে এটির আউটপুট কিংবা অন্যান্য জায়গা থেকে সেটির সূত্রটি, তিনি প্রেসিডেন্ট যেটি বলছেন সেটিকে সত্যায়িত করা হচ্ছে না? প্রেসিডেন্টের বক্তব্যটা শুনে আপনাকে প্রশ্নটা রাখছি। We have had very, very strong talks. We'll see where they lead. We have major points of agreement. I would say almost all points of agreement. Perhaps that hasn't been conveyed. The communication, as you know, has been blown to pieces. They're unable to talk to each other. But we've had very strong talks. Mr. Witkoff and Mr. Kushner had them. They went, I would say, perfectly. I would say that if they carry through with that, it'll end that problem, that conflict, and I think it'll end it very, very substantially. We have very much in mind our partners in the Middle East. We've had great relationships with a lot of them, as you know. A lot of them were surprisingly hit, and I was surprised to see it, and so was everyone else. But we have, they're very much in mind in the discussions. So the discussions took place yesterday. They went into yesterday evening. They want very much to make a deal. We'd like to make a deal too. We're going to get together today by probably phone, because it's very hard to find a country. It's very hard for them to get out, I guess. But we'll at some point very, very soon meet. We're doing a 5-day period. We'll see how that goes. And if it goes well, we're going to end up with settling this. Otherwise, we'll just keep bombing our little hearts out. শেখেল মামুন, আমি ঠিক এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করছি। সেটি হলো যে আলোচনাটা আসলেই কত দূর গড়িয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে নানা সূত্র বিশ্লেষণ করে? Thank you. Well, Alochana, look, there is no direct communication between Witkoff or Kushner and Foreign Minister of Iran, Mr. Agassi. There is no direct communication because, আমরা জানি যে তাদের কমিউনিকেশন হয়েছিল, they want to lay out the peace plan, they want to give up the nuclear capability.
But you know what? The very next day they start bombing. We know that. So it's very, very difficult. যে ট্রাম্প যেটা বলতেছে until and unless ট্রাম্প really accept যে ইরানের যে প্রপোজাল গুলো আছে. So ইরান তার প্রপোজাল গুলো বলছে because ইরানের 1 number condition is you have to withdraw the all kind of embargo. The Iranian economy like collapsed completely. Not month ago, long time ago. এবং তাদের they have a lot of money into the central bank of the United States. So সেখানের মানুষগুলো দেশে রিলিজ করা হয়, তখন they will be better off. আর beside the nuclear এবং ballistic missile, যেটা ballistic missile is not, this is their safety point. So এগুলো যদি ক্লিয়ারলি বলে যে ট্রাম্প what, we're going to accept your proposal, যে ঠিক আছে নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক is your part of your defense, we will accept it. তো এখানে যদি না বলা হয় তখন they'll die eventually. They destroy a lot of infrastructure. এবং এখানে যদি ইরান যদি স্ট্রং না হয়, যদি হরমুজ প্রণালী, this is the only thing they have left over to block it. এবং সারা পৃথিবীর থেকে যেভাবে প্রেশার আসতেছে ট্রাম্পের প্রতি এবং ডোমেস্টিকলি যেভাবে প্রেশার আসতেছে, this is the only leverage ইরানের আছে। এবং এটা যদি তারা গিভ আপ করে দেয় টু কুইকলি, এবং তারা খুব হার্ড নেগোশিয়েটার, এটা তারা কিন্তু অনেকদিন থেকে নেগোশিয়েট করতেছে নিউক্লিয়ার ব্যাপারে ফর দ্য লাস্ট 3-4 অ্যাডমিনিস্ট্রেশন, ওবামা থেকে শুরু করে ক্লিন্টন। সো তারা জানে যে হোয়াটস দেয়ার গোল, তাদের কিন্তু পিট দেওয়ালে ঠিক আছে, দে হ্যাভ নো মোর স্পেস। সো আনটিল অ্যান্ড আনলেস ট্রাম্প এবং উইটকফ বা কুশনার তাদের কোনো প্রমিসিং স্টেটমেন্ট না দেয়, ততক্ষণ না পর্যন্ত এটা কিন্তু ইটস নট গোনা বি এনি সলিউশন। আমরা জানি যে এখানকার ব্যাংকার, এখানকার ইনভেস্টর, দে আর ভেরি এক্সাইটেড যে যদি একটা পিস হয় তখন দে উইল হ্যাভ হিউজ অপরচুনিটি টু বিল্ড অ্যান্ড ওয়ার্ক উইথ ইরানিয়ান গভর্নমেন্ট। অ্যাট দ্য সেম টাইম সারা পৃথিবী কিন্তু তেলের দাম এখন যেমন 100+ হয়েছে, এটা হয়তো $50 চলে আসবে, তখন এটা ওয়াজ অলসো হিউজ অপরচুনিটি। সো এখানকার ইনভেস্টরও কিন্তু ট্রাম্পকে চাপ দিচ্ছে ইন্টারনালি যে মেক এ ডিল, হোয়াট এভার হ্যাপেন উই ডিস্ট্রয়েড দেয়ার ক্যাপাবিলিটিস। এবং তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস যদি না থাকে, and if they want to really join to the world community for their better future for the Iran, then we should give them a chance. তার মানে বিষয়টা কি এমন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে যখন বলছিলেন যে ইরান একটা সমঝোতা করার জন্য মরিয়া হয়ে উঠেছে, এখন কি বিষয়টা এরকম যে ইরান সমঝোতা করতে চাইছে না, উল্টো আমেরিকার পক্ষ থেকে সমঝোতা করার জন্য তাগাদা একটু বেশি, তাগিদটা বেশি? কিন্তু শেখাল মামুন, আপনার কাছে প্রশ্নটি হলো, ইরান আসলে কোন শক্তিতে তারা বার্গেনিং করার মতো এমন একটা জায়গায় যাচ্ছে যে যুদ্ধ চললে চলুক, আমার কোনো সমস্যা নেই, আমি সহজে ডিলে যাব না? এটি আসলে ইরানের কি সামরিক শক্তি, নাকি কূটনৈতিক শক্তি, নাকি আসলে আমেরিকার প্রেসিডেন্ট কিংবা আমেরিকার উপর যে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চাপ আছে সেটিকে তারা কাজে লাগানোর পরিকল্পনা করছে? লাস্ট সেন্টেন্স আপনি যেটা বলছেন যে অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের যে চাপ, তার কারণ হরমুজ প্রণালী থেকে আমরা জানি যে 20% তেল, শুধু তেল না, there's a lot of commodities goes through that point. সেখান থেকে যদি কুয়েত, কাতার, ওমান এবং তাদের $2.5 trillion business, their economy is going to collapse. So যদি দুবাই collapse করে, it's directly linked with the American economy. America is selling a lot of software, a lot of hardware, a lot of supercomputer, next generation artificial intelligence. এটা কিন্তু মিডল ইস্টে যখন তৈরি হবে, it all required the American all those softwares and hardware. So এগুলো যদি এখন শিপমেন্ট না হয়, এগুলো যদি বিল্ড না হয়, এবং আমেরিকা যদি লুজ করে হিউজ ইনভেস্টমেন্ট, সো উই আর ইন্টারকানেক্টেড, সারা পৃথিবী এখন ইন্টারকানেক্টেড, উই নো দ্যাট, তখন ইটস নট গোনা অনলি হার্ট দ্য মিডল ইস্ট, ইজ গোনা হার্ট আমেরিকা। এবং আমেরিকার যারা পলিসি মেকার, যে ট্রাম্পকে যা ইউটিলাইজ করতেছে টুল হিসাবে, তারা কিন্তু এটা ভালো করে জানে। এবং ট্রাম্পকে তারা বলতেছে যে ইউ হ্যাভ টু রিয়েলি স্টপ, উই ডিড মোর দ্যান হোয়াট উই সাপোজ টু বি ডুইং। আমাদের মেইন অবজেক্টিভ ওয়াজ টু ডিস্ট্রয় দেয়ার নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস। এবং হয়তো তাদের গভর্নমেন্ট চেঞ্জ হইতে, কিন্তু গভর্নমেন্ট যেহেতু চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নেই, বাট উই মেড আওয়ার অবজেক্টিভ। সো লেট ইট ওপেন, এবং সারা পৃথিবী মানুষ ভালো থাকুক, এবং আমরা বিজনেস করি, উই মেক দ্য মানি। তাদের মেইন অবজেক্টিভ, তাদের মেইন যে হাতিয়ার যেটা আপনি বলতেছেন, এটা হচ্ছে হরমুজ প্রণালী। সেখানকার আমেরিকার বা ইসরায়েলের কোনো প্রকারের জাহাজ বা মিডল ইস্টের কোনো জাহাজ থেকে তেল যেন অন্য কোনো না দেশে না যায়, সেটা হচ্ছে মেইন হাতিয়ার, আর কিছুই না। দে আর নট ভেরি স্ট্রং এনাফ, উই নো দ্যাট। পৃথিবীর কেউ আমেরিকার সঙ্গে ফাইট করে পারবে না। এবং উই স দ্যাট দে হ্যাভ বিন ডিস্ট্রয়েড সো মাচ অফ দেয়ার অ্যাসেটস, nuclear, defense, their naval, their air force, everything is gone. প্রফেসর ডক্টর মেহরাজ মোমেন, প্রশ্নটি এভাবে আপনার কাছে রাখতে চাই, সেটি হলো যে ইরান অর্থনৈতিকভাবে কতটা ভঙ্গুর অবস্থায় আছে সেটি আমরা মোটামুটি সবাই জানি। যে
দিনের পর দিন তাদের উপর যে স্যাংশন ছিল সেই সব কারণে তাদের অর্থনৈতিক ভঙ্গুর, এবং সবশেষ তাদের যে আন্দোলনটি হয়েছিল সেটি কিন্তু এই অর্থনৈতিক ভঙ্গুরতা থেকেই হয়েছিল। সেখানে সামরিক শক্তির জায়গাও তারা অনেক অনেক পিছিয়ে আমেরিকা থেকে। কিন্তু যখনই আলোচনা হচ্ছে বার্গেনিং এর টেবিলে, তারা মনে হচ্ছে যে ডমিনেট করার চেষ্টা করছে কিংবা যুদ্ধ বন্ধ করার মতো জায়গাতে ইরান কিভাবে, কোন শক্তিতে, কোন প্রশ্রয় কিংবা যদি আমরা বলি যে কোন যুক্তিতে তারা আসলে মনে করছে যে না তাদের দাবিগুলোই পূরণ করতে হবে। আচ্ছা, এখানে আমি একটু শেখ মামুনের সাথে আমার একটু দ্বিমত আছে, এবং আপনার প্রশ্ন এগুলো সবকিছুর একটা বেসিস আমরা ধরে নিচ্ছি যে এই যে ওয়েস্টার্ন ন্যারেটিভ, এটাকে আমরা গ্রহণ করে তারপরে এই প্রশ্নগুলো করছে। কিন্তু ইরানের আপনি দিকে তাকিয়ে দেখেন, 47 বছর ধরে স্যাংশনের ভিতরে থেকে তারা নিজেদের কেপাবিলিটি, নিজেদের টেকনোলজি দিয়ে তারা এমন ধরনের ওয়ারফেয়ার তৈরি করেছে যেখানে আমেরিকা ইসরায়েল পারছে না। ইসরায়েলের আয়রন ডোম সম্পূর্ণভাবে বিধ্বস্ত, এবং তাদের আপনি যদি টেকনোলজির জিনিসগুলো দেখেন, কত কম খরচে কিভাবে করে একদম অত্যাধুনিক তারা সমস্ত অস্ত্র শস্ত্র, এগুলো তাদের ক্রিয়েশন। এটা যদি ইরান না হয়ে কোনো ওয়েস্টার্ন দেশ হতো, এখন এটার ভূয়সী প্রশংসায় সারা বিশ্ব ছেয়ে যেত। আচ্ছা, 2 নম্বর কথা, আপনি যে বলছেন ইরানের কোথা থেকে এই শক্তি আসে, ইরান কিন্তু এই যে স্যাংশনটা, এখন আমেরিকা বাধ্য হয়েছে ইরানের স্যাংশন উঠিয়ে নিতে। ইরান এর মধ্যেই কিন্তু আপনার প্রায় কত মানে অনেক বিলিয়নস অফ ডলার তারা লাভ করছে তাদের অয়েল বিক্রি করে, যেটা তারা আগে পারতো না। আমরা যেমন $1 বিলিয়ন প্রতিদিন খরচ করছি এই যুদ্ধের পিছনে, ওরা কিন্তু ওদের অয়েল থেকে এই লাভটা করছে। তো আমি বলবো আমাদের স্ট্র্যাটেজিক সাংঘাতিক ফেইলিয়ার, হ্যাঁ, এবং ওদের কিন্তু একটা স্ট্র্যাটেজিক ডেপথ আছে। ওরা যে জিনিসগুলো বলছে, যেমন ওরা সিজ ফায়ার চায় না, কারণ সিজ ফায়ারের লাভ কি? এই যে দেখেন কয়দিন পর পর লেবাননে, গাজাতে সিজ ফায়ার হয়, সিজ ফায়ার ভঙ্গ করা হয়। ওরা একটা পলিটিক্যাল একটা এটার সলিউশন চায়, যে এভাবে করে একটা সভারেন দেশকে আরেকটা দেশ গিয়ে আক্রমণ করতে পারবে না, এবং ওরা ক্ষতিপূরণ চাচ্ছে, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। আসলেই তো আমরা যেখানে খুশি, আমেরিকা যেখানে খুশি যখন খুশি গিয়ে আক্রমণ করছি। ভেনেজুয়েলায় গিয়ে প্রেসিডেন্টকে নিয়ে আসলাম, বলছি আমরা নেক্সট কিউবায় যাব। এগুলো আসলে তো এগুলো ইন্টারন্যাশনাল আইনের একদমই বিরোধী। এবং মনে রাখতে হবে, এখানে ইরান কিছুই করেনি, তারা কিন্তু সমঝোতায় আসতে চেয়েছিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাগুলো বলছেন যে একটা অনেক ভালো ডিল, এটা কিন্তু হতে চলছিল। এই ডিলটাকে থামিয়ে আক্রমণ করা হয়েছে, হ্যাঁ। এবং এখানে ইরান যে কথাগুলো বলছে, প্রথম কথা, তাদের অনেক মোরাল অথরিটি আছে, যেটা আমেরিকারও নাই, ইসরায়েলের নাই। আমরা খা গিয়ে আরেকটা দেশকে আক্রমণ করেছি, ওরা আক্রান্ত। তো ওদের সবচেয়ে বড় যেটা শক্তিটা মোরাল অথরিটি। এবং এখন যদি দেখেন আপনি, সারা পৃথিবী জুড়ে অনেকটা, ইউরোপের কয়েকটা দেশ বাদ দিয়ে সারা পৃথিবী কিন্তু ইরানকে সমর্থন করছে। নট দ্যাট ইরানের এই সরকারের প্রতি মানুষের অনেক সমর্থন আছে, কিন্তু যেভাবে করে ইরানকে আক্রান্ত করা হয়েছে, বিশেষ করে যেভাবে করে এই বাচ্চাগুলোকে মারা হলো, সারা পৃথিবীর সহানুভূতি কিন্তু ইরানের। তো ওদের সবচেয়ে বড় আমি বলবো যেটা আছে মোরাল, যেটা সাপোর্ট। দ্বিতীয় কথা আমি বলবো যে আমেরিকার অনেক শক্তি, অনেক টাকা, সেগুলোতে তো কারো দ্বিমত নাই, কিন্তু ওরা এই স্যাংশনের ভিতরে থেকে নিজেদের টেকনোলজি দিয়ে যেভাবে করে এরকম উন্নত যুদ্ধাস্ত্র তৈরি করেছে। আপনি এটা চিন্তা করেন, এই যুদ্ধটা তো একসময় তো শেষ হবে, হ্যাঁ। আমেরিকা এবং ইসরায়েল এরা কি করে, বিভিন্ন দেশে যুদ্ধাস্ত্র রপ্তানি করে, এবং এই যুদ্ধে দেখা যাচ্ছে ইরানের যুদ্ধাস্ত্রের কাছে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধাস্ত্র আপনার পরাস্ত হচ্ছে। তা আপনি চিন্তা করেন, এরপরে যখন ওরা পৃথিবীতে মার্কেট ওপেন হবে, ওদের জন্য কিন্তু ওদের রপ্তানি করতে পারবে যে জিনিসগুলো ওরা তৈরি করেছে নিজেরা। তো ওদের কিন্তু অবস্থা। জি, এইখানে কি আপনি ইরানের সামরিক শক্তিকে পুরো ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন, নাকি আসলে তারা আগে থেকে জানতো কিংবা এক ধরনের পরিকল্পনা ছিল যে রাশিয়া, চায়না তাদের টেকনোলজি, তাদের গোয়েন্দা তথ্য সবকিছু তারা পাবে, এই কারণে তারা টিকেছে? যদি একা হতো তাহলে তো। আচ্ছা, এটা আমেরিকা অন্য অনেক দেশের, যেমন আপনি আমেরিকার ইসরায়েল, এটা তো একদম একই সাথে সমস্ত জিনিস ব্যবহার করা হয়, তাই।
তো এখন ওরা মানে বিভিন্ন দেশ তাদের বন্ধু দেশের সাথে টেকনোলজি তারা ব্যবহার করে। রাশিয়া এবং চায়নার প্রযুক্তি ছাড়া এটা সম্ভব হতো না। কিন্তু অল ক্রেডিট গোজ টু ইরান, যে তারা রাশিয়া এই স্যাংশনের মধ্যেও রাশিয়া চায়নার সাথে এমন সম্পর্ক ওরা রাখতে পেরেছে যে এই প্রযুক্তি ওরা ব্যবহার করতে পারছে, এবং এরা বহুদিন ধরে এটা প্রস্তুতি। আপনি এটা জাস্ট চিন্তা করে দেখেন, আজকে যদি এই জায়গায় ইরান না হয়, আজকে যদি এই জায়গায় ডেনমার্ক আক্রান্ত হতো এবং ডেনমার্ক এইভাবে করে প্রতিরোধ করত, তাহলে সারা পৃথিবী কিন্তু ডেনমার্কের ভূয়সী প্রশংসা করত। জাস্ট বিকজ এটা ইরান, এভাবে করে ইরানকে দেখা হচ্ছে, এটা খুবই আপত্তিজনক। এবং পুরা গ্লোবাল সাউথে একটা অন্য রকমের একটা, আমি বলবো যে অন্য রকমের মানে একটা কি বলবো, মানে ইরানের প্রতি একটা শুধু সহানুভূতি, সহমর্মিতা, এই জিনিসগুলো দাঁড়িয়েছে। এবং এইটা কিন্তু অনেক বড় একটা মোরাল সাপোর্ট। আমি বলবো এই মোরালের দিক দিয়ে, সামরিক দিক দিয়ে, এবং সবচেয়ে বড় কথা স্ট্র্যাটেজি। প্রতিটা যুদ্ধে, আমেরিকা যুদ্ধে গেছে, ওরা আক্রান্ত হয়েছে, কিন্তু ওদের স্ট্র্যাটেজি অনেক অনেক, আপনার স্ট্র্যাটেজি অনেক বেটার দেন আমেরিকান ইসরায়েল। আমাদের কোনো প্ল্যান বি নাই, এটাই প্ল্যান ছিল যে এভাবে করে আক্রান্ত করব, গভর্নমেন্ট ফল হবে। হলো না, এখন কি হবে আমরা কেউ জানি না। এটা কোনো স্ট্র্যাটেজি হলো? ওকে, সেক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসছে, সেটা হলো আমরা যদি 4 সপ্তাহ পিছনে ফিরে যাই, 4 সপ্তাহ আগেও এক ধরনের নেগোসিয়েশন চলছিল। তখনকার নেগোসিয়েশন টেবিলে ইরান যতটা শক্তিশালী ছিল, বলা হচ্ছে 4 সপ্তাহ পর তাদের এতগুলো সেন্ট্রাল লিডার মারা যাওয়ার পর, তাদের অনেক কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর, তারা এখন নেগোসিয়েশনের টেবিলে আগের চেয়ে বেশি শক্তিশালী। মানে আপনার কাছে কি তাই মনে হয়? হ্যাঁ, অবশ্যই আগের থেকে অনেক বেশি শক্তিশালী। কারণ তাদের লেভারেজ গুলো দেখেন, তারা হরমুজ শুধু না, তাদের অনেক অনেক, এবং তারা প্রমাণ করেছে যে তাদেরকে এভাবে করে বম মেরে ধ্বংস করা যাবে না। হ্যাঁ, তারা অনেক শক্তিশালী। তাদের চার সপ্তাহ আগে তারা যে নিউক্লিয়ার ডিল করতে রাজি ছিল, এখন তারা সেটাতে রাজি হবে না, এবং হওয়া উচিত না। কারণ তারা যদি তাদের ক্ষমতা দিয়ে দেয়, তাদেরকে নেক্সট দিন আমেরিকান ইসরায়েল গিয়ে একদম শেষ করে দিবে, যেটা লেবাননকে করছে, যেটা লিবিয়াকে করেছে, যেটা সিরিয়াকে করেছে। এটা তো আমাদের স্মরণকালের ভিতর, এটা তো মানে এই দশকের ভিতর আমরা বারবার এগুলো দেখছি। মানে তাদের এই ভুল করা উচিত হবে না, তাদের সর্বশক্তি দিয়ে এটা প্রতিরোধ করা উচিত। জি, শেখাল মামুন, আপনার কাছে একটু জানি, সেটা হলো যে ওয়েস্টার্ন পাওয়ার নিয়ে যদি আমরা কথা বলি, এর আগে আমরা ওয়েস্টার্ন পাওয়ার কতটা অসহায় সেটা অনেকটা ইউক্রেনের ক্ষেত্রে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। অর্থাৎ এক রাশিয়া কিভাবে পুরো ন্যাটো এবং সবাইকে নাস্তানুবুদ করে এখনো মানে রাশিয়াই আসলে দাবার চালে এগিয়ে আছে সব দিক থেকে। এখন ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করলো এবং বলল শত্রু দেশগুলোর জন্য এটি বন্ধ থাকবে, বন্ধুদের জন্য তারা এটি চালু রেখেছে, সেই জায়গায় ওয়েস্টার্ন পাওয়ার সেখানে গিয়ে অনেকটা নাকানি চুবানি খাইছে। মানে আসলেই আমরা যে ওয়েস্টার্ন পাওয়ারটাকে অনেকটা কোট আনকোট মনে করি যে এটি অনেক সেরা, অনেক দক্ষ, অনেক চমৎকার, মানে বারবার কি সেই জায়গাগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? Well, Western power, we live in democratic society. So democratic society is not, people has right to opinion. আপনি দেখেন গত সপ্তাহে সারা আমেরিকাতে না, মানে প্রত্যেকটা বড় বড় সিটিতে দেখেন, ওহাইওর মতন জায়গা যেখানে ট্রাম্প 20-30% পয়েন্টে মার্জিনে উইন করছে, সেখানকার মতো স্টেট গুলোতেও দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে, বিকজ they don't like it. They don't like this kind of unjust war. সো যেখানে, এবং যেহেতু ওয়েস্টার্ন গভর্নমেন্টকে স্পেশালি আমেরিকাকে জবাব দিতে করতে হয় মানুষের কাছে, সেগুলো কিন্তু তারা যদিও মনে করে যে তারা খুব পাওয়ারফুল, দেখেন মিড টার্ম ইলেকশন কিন্তু উইদিন ভেরি শর্ট টাইম, দিস ইজ নট মার্চ, এপ্রিল, মে, জুন, ফিউ মান্থস ইলেকশনের ক্যাম্পেইন শুরু হয়ে যাচ্ছে। আমরা জানি টেক্সাসের মতো জায়গা থেকে কিন্তু অনেক সিনেটর, যেখানে কখনো চিন্তা করা যায়নি, সেখানে কিন্তু ডেমোক্র্যাটরা উইন করছে। ফ্লোরিডাতে ট্রাম্পের নিজের ডিস্ট্রিক্টে কিন্তু ডেমোক্র্যাটরা উইন করছে। সো দিস আর দ্য ভেরি ভেরি রং সিগনাল, যে এটা কিন্তু যদি হিউজ লস করে রিপাবলিকানরা, তারপর ইভেনচুয়ালি ইফ দে লুজ দ্য প্রেসিডেন্সি ইন দ্য লং রান, সো দিস ইজ গোনা ব্যাকফায়ার ফর দ্য হোল রিপাবলিকান পার্টি। সো সেই কারণে কিন্তু তারা কিন্তু একটু খুবই কনসার্ন এবং খুবই কনসাস। আর ইকোনমি কিন্তু যেমন ইরানের লোক জানে, ইউ নো হোয়াট, দে লিভ উইথ দ্য ভেরি স্মল অর মিনিমাম অ্যামাউন্ট অফ রিসোর্সেস দে হ্যাভ। তারা তো লাক্সারি লাইফ লিড করে না, they don't have a very huge expectation. কিন্তু আমেরিকাতে দেখেন ইনফ্লেশন কিন্তু অলরেডি বাড়া শুরু হয়ে গেছে, হাউজিং মার্কেট ইজ গোনা কোলাপস, এবং সমস্ত জায়গায় আমরা এখানে সি দ্য হিউজ ইনফ্লেশন গোয়িং আপ। সো এখন ইনফ্লেশন যদি হয়, ডিপ্রেশন যদি চলে আসে, মানে রিসেশন যদি চলে আসে উইদিন 2 to 3 months,
So it's going to impact not only a lot of people, millions of people is going to impact. শুধু এখানে আমেরিকান না, আপনি চিন্তা করেন যে ইস্ট এশিয়ার কান্ট্রিগুলো, সাউথ কোরিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া, জাপান, আমাদের সাউথ ইস্ট এশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সো এখানকার সঙ্গে কিন্তু আমেরিকার বিজনেস আছে। সো ইটস গোনা ইম্প্যাক্ট দ্য হোল ওয়ার্ল্ড। এটা শুধু আমেরিকাকে না, এটা শুধু ডোমেস্টিক ইকোনমিকে না, এটা শুধু হোল ওয়ার্ল্ডের ইকোনমিকে এটা টেনে তুলবে। সো ইজ এ হিউজ পাওয়ার ফর দ্য আমেরিকা, সরি ইরানের জন্য এটা হিউজ লেভারেজ। এবং অবশ্যই ইরান ইজ নট গোনা কম্প্রোমাইজ সো সফটলি, যেহেতু তারা এটা রিয়ালাইজ করছে এবং তারা ডিফেন্ড করছে তাদের কান্ট্রিকে, এবং তারা প্রুভ করছে ইউ নো হোয়াট, উই কুড রিয়েলি হার্ট ইউ টু। সো এখানে কিন্তু ইরান ইজ নট গোনা ব্যাক আপ। আপনি শাহনাজ, ডক্টর একমত? আই ট্রাই টু সে যে আমেরিকা ইজ ভেরি পাওয়ারফুল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইরান যেভাবে ট্যাকটিক্যালি আমেরিকার ইনস্টলেশনগুলোতে হার্ট করছে, কুয়েতে, কাতারে, ইসরায়েলে, ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং। তারা আমেরিকা কখনো এক্সপেক্ট করেনি সেটা। সো দ্যাটস ডেফিনেটলি ইরান হ্যাজ এ হিউজ, উই হ্যাভ টু গিভ এ হিউজ ক্রেডিট। কিন্তু শেখাল মামুন, মানে একটা জায়গায় কিছুটা শঙ্কা এখনো থেকে যাচ্ছে, সেটি হলো যুদ্ধ হচ্ছে, এক ধরনের যুদ্ধ হচ্ছে। আমরা যদি বলি অন্য যুদ্ধের চেয়ে কিছুটা আলাদা, যে এখনো সেখানে স্থলবাহিনী যায়নি কিংবা পাঠানোর কোনো সিদ্ধান্ত, কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যদিও সেই জোনটাতে আমরা দেখছি সৈন্য সংখ্যা বাড়ানো হচ্ছে। কিন্তু যদি এমনটা হয় যে ইরান কোনোভাবে আলোচনায় আসতে না চায়, কিংবা তাদের যে শর্তগুলো সেই শর্তে তারা অটল থাকে, এবং কোনোভাবে কি আপনার কাছে মনে হচ্ছে, আমরা জানি অনেক কথা হতে পারে যে ইরানে স্থলবাহিনী পা রাখলে তারা সেখানকার ভৌগোলিক অবস্থানের কারণে খুব একটা সুবিধা করতে পারবে না, অনেকে প্রাণ হারাবেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা তো প্রেসিডেন্ট জানি তিনি আনপ্রেডিক্টেবল, তিনি নানা কাজ করে বসেন এমন সময়। কোনো কারণে কি আপনার কাছে হিসাব মেলানো যাচ্ছে যে স্থলবাহিনী সেখানে নামতে যাচ্ছে? ওয়েল, আপনি যদি সমস্ত মিলিটারি এক্সপার্ট পিপল, যারা প্রিভিয়াস জেনারেল, ব্রিগেডিয়ার, ফিল্ড মার্শাল, তাদের সবার কথা যদি শুনেন ফর দ্য লাস্ট উইক অ্যান্ড হাফ or 2 weeks, none of them agreed, give any kind of green signal that you know what, American troops should go into the Iran. Because ইরাকে যখন যুদ্ধটা হয়েছে, কিন্তু behind the scene Iran কিন্তু provided all the expertise, how to destroy the tank, how to do all those kind of explosive devices to destroy their all kind of army vehicles. So তারা কিন্তু জানে। So you could go in there, but to sustain that is going to be really difficult. আপনি হয়তো ফট করে 20,000 সোলজার ড্রপ করে দিলেন হরমুজ প্রণালীতে, কিন্তু American people is not ready to see any kind of blood. They already lost 15-16 people. If the number goes up, and it's going to be a very bad situation. It's going to be negatively impact for American economy, American domestic policy, and the whole world. Nobody is ready. এবং ধরেন ইরাকে যাওয়ার আগে কিন্তু we consulted with our এলাই বলি, যেটা বলে ইউরোপিয়ান, যে পাপেট বলি বা ব্রিটেন বলেন, যেটাই বলেন, আমরা উই ওয়েন্ট টু দ্য ইউনাইটেড নেশন, উই টুক দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড গ্রাজুয়ালি উই টুক দ্য স্টেপ। কিন্তু এখানে কিন্তু আমেরিকা নয়, শুধু ইসরায়েল কিন্তু ডাইরেক্টলি গেছে। সো people are not really, the whole world is not ready to go with the Israel's decision to go to the war in Iran. আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে ফিরে এসে প্রশ্ন রাখবো, আমেরিকার অভ্যন্তরে এই যুদ্ধের প্রভাবগুলো নিয়ে প্রশ্ন রাখবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। হাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। আমাদের সাথে যুক্ত আছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখাল মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আমরা জানি আমেরিকা 1 নম্বর অর্থনৈতিক পরাশক্তি, 1 নম্বর সামরিক পরাশক্তি। এই একটা যুদ্ধে গিয়ে যেটা দেখা গেল, সেন্টকম অর্থাৎ সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলছে যে 290 জন আমেরিকান সোলজার আহত হয়েছে, 13 জন নিহত হওয়ার কথা তারা বলছে। সেই তুলনায় ইরানকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সামরিক শক্তির কথা যদি আমরা বলি, সেখানে হয়তো আমরা যোগ বিয়োগ যদি করি, আমেরিকা অনেক সামনের দিকে থাকবে। কিন্তু অর্থনীতিতে গিয়ে এমনভাবে, অর্থাৎ আমেরিকার সমস্যাটা কোথায় হচ্ছে, মানে অর্থনীতিটাই এখন সবাই এখন পর্যন্ত ফাইন্ড আউট করছে যে এই একটা জায়গায় গিয়ে আমেরিকা আটকে যাচ্ছে কিংবা ধাক্কা খাচ্ছে, হোঁচট খাচ্ছে। এটি কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতি এবং দেশের ভিতরে যে জনমত তৈরি হচ্ছে সেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে, কিংবা এটিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না প্রেসিডেন্ট? আচ্ছা, আপনার এই প্রশ্ন উত্তর আগে একটা কথা বলি, আমেরিকা যে কাজটি করেছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ল এর বিরুদ্ধে। এটা অত্যন্ত ইল্লিগাল একটা গর্হিত কাজ করেছে। কাজে এটাকে আমরা বারবার যাতে এটা নর্মালাইজ না করি, এই কথাটি কোনো সময় ভুললে হবে না।
এই কথাটি, এটা কিন্তু ইরানের শক্তির কথা এবং আমেরিকা এভাবে করে তুলনা করা হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা, আগে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে যে আক্রমণটা করেছে সেটা হচ্ছে একেবারেই ইল্লিগাল। এই জিনিসটা, এই আমার কাছে মনে হয় যে কোনো আলোচনার আগে বারবার এই কথাটি আমাদের বলা উচিত। আচ্ছা, 2 নম্বর কথা, হ্যাঁ অবশ্যই সামরিক শক্তি দিয়ে অনেক এগিয়ে, কিন্তু আপনার সামরিক মানে যুদ্ধেরও অনেক কিছু কৌশল অনেক চেঞ্জ হয়ে গেছে। না হলে আপনার হুতিদের সাথেও কিন্তু আমেরিকা সন্ধি করতে বাধ্য হয়েছে। কাজে শুধু যে আপনার টাকা থাকলেই বা সামরিক অনেক মানে অস্ত্র সরঞ্জাম থাকলেই যে আমি সামরিক শক্তিতে এগিয়ে থাকবো, সেটা আর সত্যি না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা যেটা হচ্ছে অর্থনৈতিক দিকটা, হ্যাঁ এই অর্থনৈতিক দিকে আমেরিকা একটা টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে। তাদের এখন এমন একটা অবস্থা যে এখান থেকে বেরোনোটাও খুবই খুবই কঠিন। এবং এখানে আমি ভুলে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আজকে একজনের আলোচনা শুনছিলাম, ডক্টর রবার্ট পেপ, উনি ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর। উনি বলছেন দ্য এসকেলেশন ট্র্যাপ, যখনই এরকম একটা যুদ্ধ শুরু হয়, যখন এরকম পিছাতে পারে না, তখন বারবার সবাই আপনার আগাতে থাকে এবং এটা একটা ট্র্যাপের মতো। এবং উনি কিন্তু প্রেডিক্ট করছেন যে আমেরিকা বাধ্য হবে অল্প হলেও আপনার মানে কিছু আপনার সৈন্য বুটস অন দ্য গ্রাউন্ড পাঠাতে, কারণ এই এসকেলেশনে এমন একটা জায়গায় পৌঁছে গেছে এখান থেকে ফেস রক্ষা করে তারা পিছাতে পারবে না। এবং সেটা যদি হয় সেটা কিন্তু আরো অনেক ভয়াবহ হবে। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি দেখেন আমেরিকান মিলিটারির মধ্যেই কিন্তু আমরা প্রত্যেক সময় যুদ্ধের সময় দেখি একটা পেট্রিয়টিক ফিলিং, একটা সমর্থন, এবার কিন্তু সেভাবে করে শুরু হয়নি। এবং আমেরিকার বিভিন্ন জাহাজে তারা সেলফ স্যাবোটাজ করছে, তারা চাচ্ছে না তারা যুদ্ধে যাক। এরকম কিন্তু অনেক কিছু হচ্ছে এবং অনেক আমরা জো কেন্টের পদত্যাগ দেখলাম, এবং আরো অনেক জায়গাতে আপনার সৈন্যরা বলছে যে না, আমরা এই ইসরায়েলের জন্য এই যুদ্ধে মরতে রাজি না। কাজে যেই সামরিক শক্তির কথা বলছেন, সামরিক শক্তির তো অনেকগুলো ফ্যাক্টর আছে। এর মধ্যে একটা অনেক বড় ফ্যাক্টর সৈন্যদের মনোবল, তাদের যে পেট্রিয়টিজম, তাদের ইচ্ছা, তাই না? সেই জায়গাগুলো কিন্তু ওভাবে করে নাই। এবং এর বিপরীতে কিন্তু ইরান কিন্তু মানে ইরানের যারা যুদ্ধ করছে তারা জানে যে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী, তারা এটা জেনেই যুদ্ধ করছে। তো আপনার ওই তুলনাগুলো আপনার করতে হবে। ওকে। এবং আমার কাছে মনে হয় যে এখন এই জায়গায় ইরান যদি মানে এখন দ্য বল ইজ ইন ইরানস কোর্ট, ইরান যদি রাজি না হয় তাহলে আমেরিকার এসকেলেশন ছাড়া আর কোনো পথ নাই, এবং সেটা আরো ভয়াবহ হবে আমেরিকার জন্য এবং সারা পৃথিবীর জন্য। আমরা অভ্যন্তরীণ অর্থনৈতিক যে সংকট কিংবা চাপ সেটা নিয়ে সেটা তো জানতে আরো চাইছি। বাড়বে। মানে সেটির কারণে কি ট্রাম্প এখন অনেকটা বিপাকে আছেন, মানে হাত খুলে যে যেমন ট্রাম্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে মানুষের আমাদের কি অসুবিধা হচ্ছে সেটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ স্টক মার্কেট। তো স্টক মার্কেট তো সাংঘাতিক ভাবে রিয়াক্ট করছে, এবং এই যে উনি বারবার এ ধরনের কথা বলে 5 দিনের কথা বলে স্টক মার্কেট নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন, এটা বারবার সফল হবে না, কয়েকবার সফল হবে, তারপর স্টক মার্কেট আর এই মেসেজটাকে আর গ্রহণ করবে না। কাজে এই পুরা অর্থনৈতিক মন্দার দিকে আমার কাছে মনে হয় সারা পৃথিবী যাচ্ছে। জি, সেখানে আপনার কাছে একটু জানি যে আমরা যুদ্ধের শুরুতে কিছু জরিপ দেখেছিলাম, অনেকে মনে করছিল যে এই যুদ্ধে আমেরিকার জড়ানোটা ঠিক হচ্ছে না। যুদ্ধের মাসখানেকের মাথায় নতুন কিছু জরিপও বাজারে এসেছে, সেই জরিপগুলোর একটু বিশ্লেষণ আপনার কাছে শুনি যে মানুষ তো দিনে দিনে আরো অনাগ্রহী হচ্ছে, আরো প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেট কমছে, মানে এই জরিপগুলো সম্পর্কে একটু জানি আপনার কাছে। Well, আমরা জানি যে party wise definitely Democratic overall 70% of the American people, they don't like this war, they don't approve it, so around 30% is approving. যদি আপনি party wise দেখেন, হ্যাঁ Republican Party especially the older group, they still support it because they like Israel, এবং ইসরায়েল যেটা বলে সেদিকে যায়, especially conservative Christian groupটা, they still support it. They think if Iran is destroyed, then ইসরায়েলের আর কোনো প্রকারের থাকলো না, তখন Israel is going to be free and peacefully live for the rest of their life. কিন্তু আমরা জানি যে ইয়াং জেনারেশন is independent group that are hugely, they're disapproving this war. So it's not really good. It's really ট্রাম্পের জন্য, এবং স্পেশালি ট্রাম্প তো ধরেন নেক্সট টাইম রান করতেছে না, কিন্তু যারা রান করবে ফর দ্য সিনেটোরিয়াল ডিস্ট্রিক্ট, ফর দ্য কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট, এবং ইভেন লোকাল ডিস্ট্রিক্টেও,
So Republican সেসব প্রার্থীর জন্য is going to be really challenging for the midterm. So a poll is a huge factor for the Republican Party. তো সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পও তো এটি জানেন যে সামনে তার নির্বাচনটা আছে আর মাস সাতেকের। তো সেই জায়গায় গিয়ে তিনি কি শেষ পর্যন্ত অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অভ্যন্তরীণ চাপ, জনমত জরিপ অর্থাৎ পোলগুলোতে নেগেটিভ ইম্প্যাক্ট, তিনি কি থাকবেন তার জায়গায়, নাকি তিনি এমন কিছু করবেন যাতে আবার দাবার গুটিটা একটু পরিবর্তন হয়, জনগণ যেভাবে তাকে নির্বাচনে অর্থাৎ 24-এ নির্বাচনের কথা বলছিলাম সেইখানে যেভাবে নির্বাচিত করেছে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে দাঁড়ায়, এমন কোনো চাল কিংবা কৌশল তিনি নেবেন? আপনি যদি রিপাবলিকান যেসব মাগার কথা বলেন, যে টাকার কার্লসন, সেটা ওয়ান অফ দ্য কনজারভেটিভ টক শো হোস্ট, মোস্ট পপুলার। ইভেন জো রোগানের কথা যদি দেখেন, পডকাস্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পডকাস্টার ইন দ্য হোল আমেরিকা। দে হ্যাভ লাইক মিলিয়ন্স অফ পিপল, অলমোস্ট 60 million viewers. So those are the people they supported Trump. এবং তারা কিন্তু those are the very significant face into the American media beside আপনারা জানি যে Fox and other media, কিন্তু তারা কিন্তু ট্রাম্পের এগেইনস্টে গেছে। সো তারা কিন্তু বারবার তাদেরকে ওয়ার্ন করতেছিল, ডু নট গো টু দিস অর ডু নট গো টু ফাইট উইথ দ্য ইরান। তারা কিন্তু এখান থেকে 3 মাস আগে থেকে কিন্তু এটার উপরে ডিসকাশন হচ্ছিল। সো দোজ আর দ্য কনজারভেটিভ ফিগার। এখন ট্রাম্প ইজ ইন ট্রাপ বিকজ উই নো দ্যাট, আমরা যদি অনেক সময় কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করি না, বাট Trump is being paid by those Rothschild family, for the Edelstein family, lot of things we still don't know, Epstein, বলেন। So Trump is like being act like a puppet, যদিও আমরা বিশ্বাস করি না। আমরা অনেক সময় বলি যে Trump is the most powerful, he's like a king, but eventually he acted with somebody's pawn. So it's very difficult, but Trump যদি pragmatic হয়, সে যদি তার ফেসকে বাঁচাইতে চায়, he should have a serious negotiation. He needs to stop the Israel. সেটা যদি সে করতে পারে, then he could turn it around. You know what? I stopped this war. I took care of the nuclear problem. And this country is better off. So we don't have to do any more war in the Middle East for the next 50 or 100 years. There's nobody else to fight with. So Israel is free, we are free. এটা যদি সে করতে পারে, সে যদি কোনো সিরিয়াস নেগোসিয়েশন ইরানের সঙ্গে করে ইরানকে সেভ করতে পারে, ইরানকে যদি বলতে পারে, বোঝাইতে পারে, what? You stop the nuclear, we'll help you to build the civilian nuclear. Your economy is going to go up. You're going to sell a lot more oil. Your economy is going to boom. And you're going to be better off. I'm going to be better off. Then maybe he could save his face. Otherwise, I don't see any alternative. প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। সেটি হলো, প্রেসিডেন্ট দেখছেন কি হচ্ছে এবং মধ্যবর্তী নির্বাচনটা সামনে আছে। এই অবস্থায় তার অনেক কথায় মনে হচ্ছে তিনি ফিরতে চান, কিন্তু সম্মান রক্ষা করে ফিরতে চান। তিনি যুদ্ধটা থেকে সরে আসার জন্য বলছেন, এর মধ্যে আমরা জিতে গেছি। আলোচনা যেটি হচ্ছে সেটি হলো আমেরিকা এবং ইরানের, কিন্তু এখানে আরেকটি পক্ষ আছে, কারণ আমরা জানি যে যুদ্ধটা আমরা বলছি আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধ। ইসরায়েলের সাথে আলোচনা কিংবা তারা কতটা গুরুত্ব পাচ্ছে, কিংবা তারা আসলেই কতটা গুরুত্ব পাওয়ার যোগ্যতাই এই যুদ্ধে রাখছে, যে আমেরিকা ইরান বলল ঠিক আছে আমরা যুদ্ধ মধ্যস্থতা করে থামলাম, যুদ্ধবিরতিতে গেলাম, কিন্তু ইসরায়েল তারা তো আক্রমণ চালিয়ে যাচ্ছে, তারা আঘাতও পাচ্ছে, আঘাত করেও যাচ্ছে। তাদের ভূমিকা নিয়ে কেউ কি কথা বলছেন? তাদের যে ভূমিকা, এই যে আমেরিকায় আপনার ইসরায়েলের প্রতি যে সমর্থন, অন্ধ সমর্থন, সেটা অনেক কমে আসছে এবং ইসরায়েল জানে যে এইটাই লাস্ট সুযোগ। এই জন্য তাদের গ্রেটার ইসরায়েলের স্বপ্ন পূরণ করার জন্য তারা অলরেডি লেবাননের অনেক জায়গা দখল করে নিয়েছে এবং তাদের এই মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সবচেয়ে বড় তাদের শত্রু হচ্ছে ইরান। তারা অলরেডি, এই যুদ্ধ শেষ হয়নি, তারা কিন্তু অলরেডি নেক্সট তারা তুরস্ককে আক্রমণ করবে, এটা অলরেডি তারা ঘোষণা দিয়েছে। হ্যাঁ, তো এখন যদি ইসরায়েলকে এখানে আপনার আমেরিকা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এটা আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, কারণ এটা কোনো দেশ এটা রাজি হবে না। এবং আরেকটা কথা, এখন যদি ধরেন কোনোভাবে কোনো একটা শান্তি চুক্তি হলো, তারপরও আমরা কিন্তু স্ট্যাটাস কোতে আর ফিরে যাব না। আপনার এই যে গালফ স্টেট গুলো ছিল, যাদের প্রধান জিনিসটা মানুষকে আকর্ষণ করত, এটা খুবই একটা শান্তিপূর্ণ জায়গা, টাকা ইনভেস্ট করো, হ্যাঁ, ওগুলো জিনিস কিন্তু চলে গেছে, ওগুলো কিন্তু আর কোনোদিন ফিরবে না। তারপরে আমেরিকান বেস,
ওই যে গালফ দেশগুলোতে দেশগুলোতে, ওভাবে করে আর কোনোদিন হবে না। এই যুদ্ধ অলরেডি মধ্যপ্রাচ্যের অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। যুদ্ধ যখনই শেষ হোক না কেন, এখন যত দীর্ঘায়িত হবে তত চেঞ্জ গুলো হয়তো আরো বেশি করে হবে। কিন্তু এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর আসলে কিন্তু মানে ইসরায়েল যদিও তাদের এখন কিন্তু মানে তারা যেভাবে আক্রান্ত হচ্ছে এটা তো কেউ কল্পনাও করেনি, হ্যাঁ, কিন্তু তারপরও তারা কিন্তু তাদের গ্রেটার ইসরায়েলের স্বপ্ন এখনো কিন্তু ছাড়ছে না। এবং এই মুহূর্তে এরা 2 দিন আগেও ওয়েস্ট ব্যাংকে গিয়ে তারা অনেক জায়গা টর্চ করেছে। তারা লেবাননকে অলরেডি বলছে যে লেবাননের কিছু অংশ তারা নিয়ে নিবে তাদের কি বলবো মানে তাদের প্রতিরক্ষার জন্য তারা নিয়ে নিবে। কাজে এই অবস্থায় এটা আমরা, এবং আরেকটা জিনিস, আমরা যখনই এসব আলোচনা করি তখনই আমরা চিন্তা করি ইরান কি ছাড় দিবে, কিন্তু ইরানই কি খালি ছাড় দিবে, আর কাউকে কি ছাড় দিতে হবে না? মানে আমার কাছে যখনই এসব আলোচনা হয় আমার মনে হয় যে প্রথম কথাটাই বলতে হবে এটা একটা ইল্লিগাল ওয়ার, এবং আমরা যদি সত্যি কোনো শান্তি চুক্তি চাই তাহলে সব দেশকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। শুধু ইরান ছাড় দিলে তো হবে না। ইরান যদি তার সমস্ত তার শক্তি দিয়ে দেয় তো কালকে ইরান ধ্বংস হয়ে যাবে। ইরান যেই ডিসিশন গুলো নিচ্ছে, তাদের যে পলিসি, তাদের স্ট্র্যাটেজি, তারা একদম ঠিক নিচ্ছে, এবং এখানে ভুল যারা করছে সেটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। এবং সবচেয়ে বড় কথা, আপনি যে আশঙ্কাটার কথা বলছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের ছড়িয়ে পড়ার একটা বিষয় থাকে যদি ইসরায়েল এর পরে তুর্কিকে হামলা করে, তারা নেটোভুক্ত দেশ এবং সেইখানে নেটোর দেশগুলো জড়িয়ে পড়া একটা বিষয়, মানে পুরো অঙ্কগুলো এমনভাবে পেঁচিয়ে যাবে যেটি হয়তো এই সামান্য ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে এখন অঙ্ক মেলানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না, পিছনে ফিরে আসা যাচ্ছে না। সেই জায়গায় যদি তুরস্ক যুক্ত হয়, অন্যরা যুক্ত হয়, তাহলে আসলে পুরো বৈশ্বিক কাঠামোর জন্য এটি মহা হুমকি হয়ে দেখা যেতে পারে। এবং ইসরায়েল এটা নিয়ে কেয়ার করে না। ইসরায়েল চায় যে মধ্যপ্রাচ্যে আর কোনো দেশ রাষ্ট্র হিসেবে টিকে থাকবে না। সিরিয়ার মতো, লিবিয়ার মতো এরকম একটা ভঙ্গুর একটা মানে ডিস্টেবিলাইজড একটা সোসাইটি হয়ে যাবে, তারা সেটাই চায়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় শেষ হয়ে গেছে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং শেখ আল মামুন, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আপনাদের মূল্যবান মতামত এবং সময় দেওয়ার জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বৃহস্পতিবার রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।